1 বছর রিলেশন করে 5 বছর সংসার আমাদের। আমার স্বামী এতটাই ভালো, তাকে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। বাবার মতো সেও আমাকে পরম যত্নে আগলে রাখে। জীবনের সকল ইচ্ছা চাহিদা পূরণ করেছে সে। অভাব কি তা বুঝতে দেয়নি। ভালোবাসায় সুখে শান্তিতে চলতেছিল আমাদের সংসার। কে জানতো আমার জীবনে এমন জঘন্য একটা দিন আসবে। আমি কখনো বরের ফোন চেক করিনি। আমি যখন 5 মাসের প্রেগন্যান্ট, আম্মু আমাকে ভিডিও কলে দেখবে তাই বরের ফোনটা হাতে নিয়ে ইমোতে গেলাম। স্ক্রিনে যা আসলো তা আমি কল্পনাও করতে পারিনি। অনেক মেয়ের সাথে গোপন কথোপকথন, তাদের সাথে নাকি রুম ডেট করেছে। যে হোটেলে গিয়েছিল সেই হোটেলের লোকের সাথে কিছু কথা। সেদিন আমাকে বলেছিল অনেক সুন্দর করে সাজো, ঘুরতে যাব, সুন্দর করে সেজেছিলাম। বুকের ভিতর কষ্ট, মুখে হাসি নেই, এগুলো তার থেকে লুকিয়ে রাখতে পারছিলাম না। তাকে সেই সব মেয়ের নাম নিয়ে বললাম, আচ্ছা কাকে বেশি সুন্দর লাগে, আমাকে নাকি ওদেরকে? সে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, নেক্সট টাইম আমার ফোন ধরবে না। ঘুষি মেরে চোখের রক্ত বের করে দিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। সে আমাকে সুস্থ করে বসিয়ে বলে সে এমন করেনি, তার বন্ধু তার সিম দিয়ে ইমো আইডি খুলে এসব করেছে। আমি তাকে অনেক বিশ্বাস করতাম, তাই সে যা বলেছিল মেনে নিয়েছিলাম। কাঁদতে কাঁদতে আমার কসম দিয়ে বলেছিলাম তার বন্ধু করে ঠিক আছে, সে যেন এসব না করে। প্রেগনেন্সির 8 মাসে বাবার বাসায় চলে আসি। একটা কন্যা সন্তানের মা হলাম। সিজারের 15 দিনের মাথায় শ্বশুর আমার মেয়ের আকিকা করার জন্য তাদের বাসায় যেতে বলল। বেবির আকিকা করার ছবিগুলো ফেসবুকে ছাড়ার জন্য তার ফোন নিয়েছিলাম। তার ফোনটাকে ফেসবুক লগ ইন করতে গিয়ে দেখি তার নামে আরও একটা ফেক আইডি, যেখানে সে হাজার বহু নারীর সাথে গোপন কথা বলেছে। এত নোংরা কথা যেটা আমার বুকে গিয়ে আঘাত করে। সে আমার বেবিকে নিয়ে ঘুমাচ্ছিল। এসব দেখে কেঁদে দিই। সে বলল, কি হয়েছে, এগুলো কি? সে আমাকে বলল, তোমাকে না বলেছি আমার ফোন ধরবে না। 15 দিনের সিজার অবস্থায় সে আমার গায়ে হাত তুলল। শ্বশুর শাশুড়ি ননদ সবাই চলে আসলো। সেই সাথে সে তার আইডি ডিলিট করে দিয়েছে। আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তার মা বাবাকে আমি বিশ্বাস করাতে পারিনি, কিন্তু ননদ আপডেট, ননদকে সব খুলে বলেছি। সে বুঝতে পেরেছে আমি মিথ্যা বলিনি। সে বলেছিল এটা সে করেনি, তার বন্ধু তার নাম দিয়ে ফেক আইডি খুলেছে, তার ফোনে লগ ইন করেছে। সে সময় তার বোন তাকে বিশ্বাস করেনি। তার বাবা তবু তাকে ওয়াদা করেছিল যেন এসব কাজ সে না করে। এসব বন্ধুর সাথে সে না মেশে। সে আমার হাতে পায়ে ধরে মাফ চেয়েছিল। সে অন্যায় করেনি, তবুও ভুক্তভোগী। সেদিনও তাকে মাফ করলাম। তাকে বিশ্বাস করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার সিজার যখন 21 দিন, আমার হাজব্যান্ডের ফোনে রাত 1টা থেকে 5টা পর্যন্ত বারবার একটা কল আসছিল। আমি বারবার বলতেছি কে? সে বলে একটা ফ্রেন্ড কল দিয়েছে, কিছু টাকা চায়, ফোন রিসিভ করো না। 5টার সময় ঘুম থেকে উঠে দেখি রিং বাজছে। ফোনটা রিসিভ করি, সত্যি দেখি বন্ধু। সে আমাকে বলে, ভাবি ঘুম থেকে উঠলে যেন আমায় কল দেয়। তখন তার ফোনে একটা সিম ইউজ করতো। এই সিমের নাম্বার সে আমাকে কখনো দেয়নি। গোপনভাবে 1 বছর ইউজ করেছে। হঠাৎ মনে হলো, এই সিম দিয়ে কি কোনো ইমো বা ফেসবুক চালায়? আমি সেই সিম দিয়ে ইমো লগ ইন করে যেটা দেখলাম সেটা আমার কল্পনার বাহিরে। অনেক মেয়ের সাথে সে আবার সেই সব কথাবার্তা বলেছে। সবগুলো মেসেজ যখন দেখলাম তখন আমার পায়ের নিচে মাটি সরে গেছে। সে নাইট শো করতো মেয়েদের সাথে। ওসব মেয়েরা খারাপ ছিল। ওদের কাছে কল দিয়ে কোনো প্রমাণ পেলাম না। লাস্টে তার বন্ধুর কাছে কল দিয়ে এমন ভাব করি যেন আমি সব জানি। তখন সে কতগুলো মেয়ের নাম্বার দিল। একজনকে কল দিলে সে আমাকে অনেক স্ক্রিনশট দিল। আরেকটা নাম্বারে কল দিই, সে মেয়েটাও আমাকে অনেক কিছু জানালো, স্ক্রিনশট দিল। সে নাকি আমার হাজব্যান্ড নাকি তার সাথে নাইট স্টে করেছে, আমার পছন্দের বাইকে বসিয়ে তাকে ঘুরিয়েছে, রেস্টুরেন্টে খাইয়েছে নিজের হাতে, মানে সব কিছু করেছে। বিশ্বাস করা ভালো, কিন্তু একটা মানুষকে ছেড়ে দেওয়া ভালো না। আমার হাজব্যান্ড বারবার আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। ওই মেয়েটাকে কল দিয়ে সব কিছু জানতে পারি। সে আমার হাজব্যান্ডের সাথে লাঞ্চ করেছে, একসাথে নাইট স্টে করেছে, আমার পছন্দের হেলমেট সেই মেয়েটাকে সে পরিয়েছে, যে হেলমেট আমি আমার নিজের ফ্যামিলি মেম্বার কাউকে কোনোদিন পরতে দিইনি। আমি যে বাইকের তাকে ধরে বসতাম, সে অন্য মেয়েকে নিয়ে ওই সিটে বসিয়ে ঘুরেছে। যে আমাকে ভালোবেসে খাওয়াতো, ঘুম পাড়াতো, সে সেই ভালোবাসা ওই মেয়েকে দিয়েছে। এগুলো শোনার পর, দেখার পর আমি বুঝতেছিলাম না কি করব। আমি আমার ননদকে সব কিছু পাঠিয়ে দিই। তার ফোন নেই, মেয়ে দেখে হাজারো মেয়ের নাম্বার ছেলের নাম্বার দিয়ে সেভ করা। সে তার বাবা মাকে উল্টাপাল্টা বুঝিয়ে দিল। তার বাবা মা ওল্ড জেনারেশন, আমার বাবা মাও ওল্ড জেনারেশন। ওরা এসব বুঝে না। ওদের বোঝাতে গেলে ওরা বিলিভ করে না।
আর এদিকে আমার বাবা মা আমার সন্তান হয়েছে বলে স্যাক্রিফাইস করতে বলল। তারা বলল পুরুষ মানুষ নাকি এমন করে, এগুলো কোনো বিষয় না। আমার ননদ আমার পাশে ছিল, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি বারবার বলছিলাম আমার ফ্যামিলিকে আমি তার সাথে আর এক মুহূর্তে থাকতে চাই না। তাকে এত ভালোবেসেছি, তাকে এত বিশ্বাস করেছি, আমার বিশ্বাস এভাবে ভাঙলো। 5টা বছর পরকীয়া করে শেষমেশ সে আমার কাছে স্বীকার করলো সেগুলো। সে আমাকে বলল আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার পার্সোনাল লাইফে তুমি আসবে না, ঘরের বউ ঘরে থাকবে, জীবনে এনজয় করা প্রয়োজন, তোমাকে কিছু অভাব তো দেয়নি। ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে এসব সহ্য করলাম, কারণ আমার পাশে কেউ নেই, আমাকে সাপোর্ট করার মতো একটা মানুষ নেই যে আমাকে বলবে এই খারাপ মানুষের সাথে আর থেকো না, আমরা আছি। একদিকে আমার সিজার, অন্যদিকে আমার ছোট বাচ্চা, জীবনটা আমার অসহ্য হয়ে গেছে। ফ্যামিলিকে বললাম আমি মানসিকভাবে আর পারছি না এগুলো মেনে নিতে। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করলো না, বলে এইভাবেই থাকো। আর এভাবে আমার বুকে কষ্ট চাপিয়ে তার সাথে আসি, কিন্তু তাকে দেখলে আমার ঘৃণা হয়, কষ্ট হয়, বুকের ভিতর একটা চাপা কষ্ট। আমি এখন আর হাসি না। তাকে বলেছিলাম পার্সোনাল লাইফ এগুলো বাদ দিয়ে প্লিজ আমাকে ভালোবাসো। সে আমাকে বলেছে আমাকে তার ভালো লাগে না, প্রয়োজন নেই, যদি আমি থাকি তাহলে তার পার্সোনাল লাইফ তাকে এনজয় করতে দিতে হবে। সব শেষে একটাই কি কথা, বেকার মানুষকে বিয়ে করাই ঠিক ছিল। দিন শেষে ভালোবাসতো, অভাব থাকতো, কিন্তু ঠকাতো না। নারীর চেহারা সুন্দর হওয়া আর থেকে ভাগ্যটা সুন্দর হওয়া খুবই জরুরি।